খোরশেদুল পলাশের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সব জায়গা থেকে তাকে ব্লক করে রেখেছে ছেলেটা। নাগাল পাবার কোনো উপায় নেই। ভদ্রলোক তারপর ফোন করলেন পলাশের বাবা মাকে, আর ঠিক ততবার মুখের উপর কল কেটেছেন তারা। শেষে হাল ছেড়ে বিমর্ষ চিত্তে বসে রইলেন খোরশেদ। এর মাঝে সালমা এলেন ঘরে। ওনার মুখে সমান অন্ধকার, মন মেজাজ কারোরই ভালো নেই। মিথিলা ঠিক করে খাবার মুখে তুলছে না। খোরশেদেরও একই অবস্থা। দুজনকে খাওয়ার কথা বলতে বলতে সালমার মুখ ব্যথা হওয়ার জোগাড়। অবশ্য যা সব ঘটছে, গলা দিয়ে কারি বা দানা নামবে। খোরশেদের হাতের মুঠোয় ফোন। চেহারায় ঘোর অমাবস্যা দেখে কপালে ভাঁজ ফেললেন তিনি। কাছে এসে শুধলেন। কি হয়েছে? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। পলাশদের কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এখনো এসব নিয়ে পড়ে আছো? আর যোগাযোগ করে কি লাভ বলো? যা হওয়ার সে তো হয়েই গেছে। তালাকনামায় সই নিয়েছে যখন, কিছু কি আর বেঁচে আছে? খোরশেদের আহত ভঙ্গি নিমিষেই শক্ত হলো। অমন করেই বললেন। তোমার কি মনে হয় আমি কি সব ঠিক করতে কল করে দিচ্ছি? তোমার কি মনে হয় আমি কি সব ঠিক করতে কল দিয়ে যাচ্ছি? না, অন্য কারণে দিচ্ছি। আমি জানতে চাই আমার মেয়ের সাথে ওরা এমন কেন করলো। কিসের কম ছিল আমাদের? ওরা মোটামুটি যা চেয়েছে সবই দেওয়ার চেষ্টা করেছি আমি। মেয়ের গা ভরে স্বর্ণ দিলাম, ছেলেকে মোটা চেন, আংটি, দামি স্যুট বুট। 70 জনের কথা বলে 100 জন এসে গান্ডে পিণ্ডে খেয়ে গেল। সেসব কি এই 6 মাসের মাথায় আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? এরপরও সব আমি চুপচাপ মেনে নেব? তাহলে আর কি করবে? ওদের সাথে তর্ক করবে, না থানা পুলিশ করবে? যেটাই করো না কেন, তাতে সম্মান কি বাড়বে আমাদের? না মেয়ের ঘর জোড়া লাগবে? উল্টো ওদের শিক্ষা দিতে গিয়ে মেয়েটাকে দিনের পর দিন হেনস্থা হতে হবে না? আজ ঘটনা কেউ জানে না, কাল সবাই জানবে। আর সবার আগে আমার মেয়েকে কে কথা শোনাবে জানো? আম্মা। তিনি তো তোমার মতোই আরেকজন। মানুষের দুর্বলতা পেতে দেরি, সেটা নিয়ে খোঁচা দিতে দেরি বা ঘা বানাতে দেরি নেই। নিজের নাতনি হলেও মিথিলা ওনার কতটা অপছন্দের সে তো আর অজানা কিছু নয়। পুষ্পিতার সময়ে যা যা বলেছিল সব আমার এখনো স্পষ্ট মনে আছে। শেষটুকু বিড়বিড় করলেন সালমা, কিন্তু খোরশেদুলের কানে পরিষ্কার ঢুকেছে। টের পেলেন আচমকা বুকের বাপাসটা মুচড়ে উঠল ব্যথায়। কিসের ব্যথা এটা? তার তো বুকের ব্যামনে। খোরশেদুলের মস্তিষ্কে হামলা চলল উত্তরের। জানিয়ে গেল এ ব্যথা অনুশোচনার। চট করে কিছু অতীত বইয়ের পৃষ্ঠার মতো উল্টে পাল্টে চোখের পর্দায় ভেসে উঠল। মনে পড়ে গেল মিথিলার সেই বিয়ের রাতের কথা। স্বয়ং ওনার চোখের সামনে দিয়ে তো পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছিল। সবটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন খোরশেদুল, কিন্তু কিচ্ছুটি করেননি। করতে কি পারতেন না? চাইলে হয়তো আটকানো যেত, কিন্তু না, কিছু স্বার্থের তাগিদে কুলু পেটেছিলেন মুখে। চেয়েছিলেন যা হচ্ছে হোক, পুষ্পিতার ক্ষতি হলে তার তো কিছু নয়। আর তারপর তারপর মিথ্যে দোষ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে অবধি দিয়েছিলেন, শুধুমাত্র দায়িত্ব হতে হাঁপ ছাড়বেন বলে। এসব কি পাপের খাতায় যুক্ত হয়নি? আচ্ছা, এই কর্মফলটা কি পাচ্ছেন এখন? কোনোভাবে ওনার অন্যায়ের জন্যই কি মিথিলার সাথে এমন হলো? খোরশেদুলের নিভু নিভু চোখ জোড়া সতর্কতায় হকচকিয়ে ওঠে। অমন সরল মেয়ের প্রতি কুৎসিত অবিচার করার শাস্তিটাই কি এখন হাতে নাতে দেওয়া হচ্ছে তাকে? খোরশেদ চোখ নামে নিজের ভাঙা হাতটা দেখলেন এক পল। মন বলল, চিন্তা বলল, বলল সমস্ত শরীরের শিরা উপশিরাও হ্যাঁ পাচ্ছেন। স্তব্ধের ন্যায় বসে থাকা খোরশেদুলের উপর নজর ফেললেন সালমা। গভীর ভাবনায় দেখে শুধালেন। কি ভাবছো? নড়ে উঠলেন ভদ্রলোক। তারপর আবারও সেই ঠোঁট নামিয়ে চুপটি করে গেলেন। সালমা ভাবলেন হয়তো মিথিলা চিন্তা করছে, আশ্বাস দিয়ে বললেন। তুমি এসব নিয়ে এত ভেবো না খোরশেদ, যা হয়েছে মেনে নাও। আর মিথিলার সামনে এ নিয়ে কোনো কথা তুলো না। মেয়েটা এমনিতেই সদ্য ঘন ভাঙার শোকে কাহিল হয়ে আছে। এটা ওটা করে ব্যস্ত থাকার চেষ্টা করলেও আমি তো মা, আমি বুঝি। আমাদের সময় এই ওর পাশে থাকা জরুরি। আমরা বরং ওকে ওর মতো ছেড়ে দেই। খোরশেদুল নিশ্চুপ। সালমা কথা শেষ করে উঠতে নিলে প্রশ্ন ছুড়লেন হুট করে। আমি পুষ্পিতার সাথে অনেক অন্যায় করেছি, তাই না সালমা? ভদ্রমহিলা থমকে গেলেন স্থানে, অবাক চোখে বললেন। হঠাৎ এই কথা? খোরশেদুলের কণ্ঠে ভাঙনের সুর। আমার সত্যিই আজকে এমন মনে হচ্ছে সালমা, আমি হয়তো খুব বড় অপরাধ করে ফেললাম। না হলে দেখো, পুষ্পিতা যতদিন আমাদের সাথে ছিল কখনো খারাপ কিছু হয়নি, ভালোই ছিলাম আমরা। এসব ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু ছিল না, কিচ্ছু না। অথচ হয়ে যাওয়ার পরপরই আমাদের জীবনে কেমন
আমূল একটা পরিবর্তন এসে গেল। ঘর থেকেও শান্তি নেই, কেমন কেমন করে যেন সংসারে সব শান্তি ফুরিয়ে যাচ্ছে, দেখেছো? এসব ওই অনাথ বা মাহারা মেয়েটার সাথে অমানুষের মতো আচরণের শাস্তি নয় তো সালমা? সালমা হাঁ করে চেয়ে রইলেন। মুখে একটু শব্দ এলো না, চোখে মুখে অবিশ্বাস। এসব কি ঠিক শুনছেন? খোরশেদ সত্যিই অনুতপ্ত, কিন্তু এই দু কথায় অতীত ভুলে তিনি গলে যেতে পারলেন না। কঠোর চিবুকে বললেন, পুষ্পিতাকে নিয়ে আমি তোমার সাথে কোনো আলোচনাই করতে চাই না। ফিরতে পা বাড়ালেন সালমা, তক্ষুনি হাতটা টেনে ধরলেন খোরশেদ। ভদ্রলোকের চোখে পানিতে চমকে গেলেন রমণী, স্তম্ভিত আওড়ালেন, তুমি কাঁদছো খোরশেদ? খোরশেদের চোখের জল কোটরেই রইল না, সত্যি সত্যি ঝরঝর করে কেঁদে ফেললেন ভদ্রলোক। সালমা, আমার খুব অনুশোচনা হচ্ছে, বিশ্বাস করো। আমার মন বলছে পুষ্পিতা আমাকে অভিশাপ দিয়েছে। হয়তো সেই জন্য আমার মেয়ে, আমাদের ভালোটুকু আল্লাহ তুলে নিয়েছেন। নাহলে 6 মাসের মাথায় আমার মেয়ের সংসার ভাঙবে কেন? অচেনা অজানা লোকজন এসে আমাকেই বা পিটিয়ে যাবে কেন? সালমা নিরুত্তর। কখনো কি ভেবেছিলেন পুষ্পিতার জন্য স্বামীকে কাঁদতে দেখবেন এভাবে? মেয়ের তালাকের ব্যাপারটায় খোরশেদুলের ভেতরটা নড়বড় হয়ে গিয়েছে। ওপর থেকে সহজ রইলেও ভেতরে ভেতরে যে একটু বেশি ভেঙে পড়েছেন বুঝতে বাকি নেই ওনার। এই মুহূর্তে পুরনো ক্ষততে নতুন করে নুন ছেটালেন না তিনি। আগের মতো পাশে বসে বললেন, আচ্ছা ঠিক আছে, কেঁদো না, শান্ত হও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো খোরশেদ, এই অনেক। খোরশেদ ঘন ঘন মাথা নাড়লেন, হাসপাস করে বললেন, ভুল নয় সালমা, ভুল নয়। এ পাপ, আমি পাপ করেছি। কিসের পাপ? স্থির প্রশ্নবিদ্ধ দৃষ্টির সুরাহা ভদ্রলোক দিতে পারেননি। কথার বানে তেড়ে আসা জিভ সামলে নিলেন ত্রস্ত। সেদিন বিট্টু পুষ্পিতাকে নিয়ে যাওয়ার ঘটনা যে তার চোখের সামনেই ঘটা, বেমালুম চাপা দিলেন বুকে। এসব তিনি কাউকে জানাবেন না, কাউকে না। সালমা শুনলে তো কখনোই ক্ষমা করবেন না যদি ছেড়ে চলে যায়। মানুষ হিসেবে এমনিতেই স্বীয় সত্তাকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন খোরশেদ। সালমা পাশে না থাকলে যে পুরোপুরি তলিয়ে যাবেন অন্ধকারে, তাই এড়িয়ে গেলেন সেসব। নিজের মতন ফ্যাসফ্যাসে আওড়ালেন, আমি পুষ্পিতার কাছে ক্ষমা চাইবো, ওকে পেলেই ক্ষমা চাইবো, বলবো সব অভিশাপ তুলে নি। আমার আর আমার মেয়ের জীবনে কি তাহলে একটু শান্তি ফিরে আসবে সালমা? সালমা কাষ্ঠ হাসলেন, উত্তরে বিড়বিড় করলেন, আমার পুষ্পিতা কাউকে অভিশাপ দেওয়ার মেয়েই নয়। নুহা ঘরে ঢুকতেই ভাঁজ বসলো ভ্রুতে। বিছানার হাঁটুতে থুতনি গুজে বসে আছে পুষ্পিতা। শুভ্র আননে একটু প্রদীপ শিখা নেই। আবার কি হলো মেয়েটার? এই তো যাওয়ার আগে কত হাসি হাসি দেখে গেল। সার সার করে লজ্জায় মুখে ফেনা তুলছিল প্রায়। হঠাৎ এমন গোমরা মুখে কেন? ও তড়িঘড়ি করে নিকটে এলো, নিচু চিবুকটা আঙ্গুলে তুলে বলল, কি হয়েছে? চেহারার এই অবস্থা কেন? পুষ্পিতা চোখ তুলে নামিয়ে আনলো আবার। পানসি মুখ বিবরে পরিবর্তন এলো না, বলল অমন, লটারির ওখান থেকে ফোন করেছিল। লটারির ওখান থেকে? ওই যারা ফ্ল্যাটের দায়িত্ব। নুহা একটু চিন্তায় পড়ে গেল। পুষ্পিতাকে ওখান থেকে ফোন করবে তীব্র এসব বলেনি, সায় মেলালো তাও। ও আচ্ছা, কি বললো? এই সপ্তাহে শিফট করতে। নুহা খুশি হয়ে পড়ল, আরে বাহ, এটা তো ভালো খবর। তাহলে তুই আজকেই গোছগাছ কর, আমিও আম্মুকে বলে রাখছি। পুষ্পিতার সাথে সাথেই বলল, আমি কোথাও যাব না। আকাশ থেকে পড়ার মতন করে চাইল নুহা। যাবি না কেন? পুষ্পিতার নির্লিপ্ত জবাব। আমার কোনো ফ্ল্যাটের দরকার নেই। নুহা ভড়কে গেল, আরো কণ্ঠে উদ্বেগ এনে বলল, ও মা, এ কি কথা? হঠাৎ কি হয়েছে, এটা কি বলবি তো? পুষ্পিতা কাতর চোখ তুলল, মৃদু চোটপাট টানলো কথায়। কি হয়েছে তুই জানিস না? কি হয়েছে তুই জানিস না? স্যার এখানে থাকেন, তাহলে আমি ফ্ল্যাটে গিয়ে কি করব? নুহার গুটিয়ে থাকা কপাল সহসা টান টান হলো, মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সাথে চটপট একটা কাজ করলো সে। হাতের ফোন মেলে ব্যস্ত থাকার ভান করে বলল, স্যার এখানে, তাতে তোর কি? আমার কি মানে? তুই বুঝতে পারছিস না? আমি স্যারকে ছেড়ে যেতে পারবো না। স্যার যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। ইস, কি প্রেম! তাহলে স্যারকেও ফ্ল্যাটে নিয়ে চল। পুষ্পিতা ঠোঁট উল্টে বলল, নেওয়া গেলে কি আর বসে থাকি? কবেই নিয়ে যেতাম। স্যার ছেলে হয়েই তো সমস্যাটা হয়ে গেল। নুহা ঠোঁট চেপে হাসি আটকালো। এর মাঝেই ওর হাঁটু আঁকড়ে ধরল মেয়েটা, অনুনয় করলো, স্যার, নুহা তুই আর আন্টি মিলে ফ্ল্যাটে শিফট কর না প্লিজ। আমি বরং এখানেই থেকে যাই। এ কি যাতা বলছিস? তোকে এখানে রেখে আমরা চলে যাব? আম্মু মানবে কেন?
এমনিতেই তো যেতে রাজি হচ্ছিল না। কত করে বলে বলে তারপর একটু মানিয়েছি। এখন যদি শুনে তুই যেতে চাইছিস না, তাহলে আম্মু কেন যাবে? তার থেকেও বড় কথা, আমি বা কেন তোর এসব অবান্তর আবদার শুনবো? পুষ্পিতা নিঃসহায়ের মতন বলল, তাহলে আমি কি করব? স্যারকে ছেড়ে ওখানে আমি কখনো যাব না। প্রতিটা দিন সকালে বের হয়ে ওনাকে দেখি, বিকেলে কাপড় তুলতে গিয়েও ছাদে দেখতে পাই। রোজকার এই দেখা সাক্ষাৎ যে আমার একটা অভ্যাসে বদলে গেছে। এখন দূরে গিয়ে আমি ওনাকে ছেড়ে থাকতে পারবো? এর চেয়ে ভালো হবে ওনাদের ফোন করে বলি যে আমাকে ওসব বাড়ি টাড়ি কিছু দিতে হবে না। পুষ্পিতা ফোন তুলতে গেলেই ধরফর করে আটকে দিল নুহা। আরে না না, কি করছিস? যেচে আসা সৌভাগ্যকে এভাবে পায়ে ঠেলে দিবি গাধি? তুই যে তোর স্যারকে ছাড়া এখান থেকে একটু নড়বি না, এটা আমাকে আগে কেন বলিসনি? তাহলে আমি এত কষ্ট করে কি আম্মুকে রাজি করাতে যেতাম? সব ঠিক হবার পর এখন মানা করলে আম্মু কি ভাববে? ও নিষ্পাপের ন্যায় বলল, আমি তো বুঝতে পারিনি ওরা এখনই শিফট করতে বলবে। তাহলে কি ভেবেছিলেন আপনি? বিয়ের পর একেবারে বাচ্চা কাচ্চা সহ বলবো? তা না, উফ, আমি বুঝতেই পারছি না। বোঝানোর দরকার নেই, এখন কি করবি তাই বল। পুষ্পিতা সে একই রকম আফসোস করল। স্যারকেও যদি নিয়ে যাওয়া যেত। ইস, নুহা বলল, যাবে না কেন? আলবাত যাবে। অবিবাহিত ছেলে তো আম্মু তোর সাথে অ্যালাউ করবে না। তাই তুই বরং ওনাকে কিভাবে নিয়ে যাবি? ব্যাগে করে নাকি কোলে করে? ছি, অসভ্য। তীব্র যখন বন্ধুদের সাথে ক্যারাম খেলছিল, হঠাৎ টুম করে মেসেজ টোন বাজে। নুহার নাম জলজল করতে দেখে আলগোছে উঠে গেল সে। নাহিদকে বলল ওর হয়ে খেলতে। নুহার মেসেজ মানে পুষ্পিতাকে নিয়ে কিছু। আর ভিতুমের প্রসঙ্গ তীব্রর কাছে সব থেকে সবার থেকে দামি। ও আরাম করে চেয়ারে বসলো। নুহা মেসেজ নয়, একটা 3 মিনিটের ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে। পুষ্পিতার এক একটা বোকা বোকা কথা, তাকে ছেড়ে যাওয়ার দুঃখ, হা হুতার সব শুনে কিছুক্ষণ মুখ বনে থাকলো সে। ভিতুমে ওকে রেখে যেতে চাইছে না, শুধুমাত্র পাশাপাশি থাকবে বলে একটা ফ্ল্যাট পেয়েও ছেড়ে দিতে চাইছে। তীব্রর চওড়া বুকে বৃষ্টি নামলো, কিছু তৃপ্তির কিছু শান্তির। জীবনে সে একদম ঠিক মেয়েকে বেছেছে, যা শুধু ওকে দরকার, এসব অর্থবিত্ত নয়। তারপর নুহার শেষ কথার পিঠে পুষ্পিতার অসভ্য বলাটুকুতে ভীষণ মজা পেল তীব্র। ওখানে আওয়াজ করে ফুরফুর চিত্তে হেসে উঠল সে। এত হাসির শব্দে বন্ধুরা খেলা রেখে ফটাফট ফিরে চাইলো। মিরাজ অবাক হয়ে বলল, কি ব্যাপার, আমাদের ভিলেনের ঠোঁটে আজ হিরোর মতো হাসি কেন? মুশফিক বলল, সে তো আর ভিলেন নেই, সে এখন শাহরুখ খান। দুহাত যখনই দুই পাশে বাড়াবে, ও পাশ থেকে ভাবি ছুটে এসে জড়িয়ে ধরবে, বুঝলে? নেচে নেচে গাইবে, বাজিগর ও বাজিগর তুই বাড়া জাদুঘর। সবাই হো হো করে হাসলো। তবে নাহিদ বলল আরেক কথা, ভাই বিট্টু প্রেমে পড়লে কি হবে? সারাদিন তো ওর সাথে আমি থাকি। আমি জানি রাগের সেই এক ফোঁটাও বদল নেই। কি মেজাজ এখনো! আমি টিকতে পারছি না, বউ টিকবে কিভাবে বল? মিরাজ মিটিমিটি হেসে বলল, বোকা ছেলে, বউ টেকাতে মেজাজ নয়, মেশিন লাগে, বুঝেছো? সাথে এ চোখ টিপতেই আবারও হেসে উঠল ওরা। নাহিদ বোকার মতন শুধালো। কিসের মেশিন? আরমান ওর গাল টিপে বলে, ওলে বাবুটা, তুমি হরলিক্স খেয়ে বড় হয়েছো না, তুমি এসব বুঝবে না। বন্ধুদের হাসি আর এই ঠাট্টা নাহিদের সম্মানে এক মস্ত বড় আঘাত। কৌতূহল হলেও আর একটা কথাও সে কাউকে জিজ্ঞাসা করলো না। তবে এর উত্তর তার চাই। দরকার পড়লে নুহার কাছে যাবে, উনি তো কবিতার মতন সুন্দর করে কথা বলেন। জীবন নিয়ে কি দারুণ করে বলেছিল নাহিদকে। সারাদিন ওই কথাগুলোই ওর মাথায় ঘুরেছে। এই বিষয়টা জিজ্ঞাসা করলেও নিশ্চয়ই বলতে পারবেন উনি। নুহার সাথে নাহিদের দেখা হলো পরের দিন দুপুরবেলা। ঘরের মেঝেতে চিপসের টুকরো, চানাচুর, কোকের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল। নাহিদ প্রথমে ঝাড়ু দিয়েছে, ইয়া বড় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে এখন। এই মিরাজরা প্রতি বৃহস্পতিবার হানা দেয় বাসায়। রাতভর আড্ডা, তাস খেলার পর ঘুমায় ভোর করে। উঠবেও সেই বিকেলে। বাকি 6 দিনের মধ্যে আসা নিয়ে তীব্রর কড়া নিষেধাজ্ঞা। আজকেও সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। তীব্র নিজেও এত তাড়াতাড়ি উঠবে কিনা সন্দেহ, তাই সব খাটুনি ওর ঘাড়ে। লম্বা ডাস্টার দিয়ে ফ্লোর মুছতে মুছতে নাহিদ বসার ঘরের ওই পার অব্দি গেল। দরজাটা তখন ঠাক করে খোলা। আচমকা নুহাকে যেতে দেখে ডাক ছুড়ল সে। তবে আজ আর সম্বোধন মিস নয়, সোজা নাম ধরে। নোয়া শুনছেন? মেয়েটা ওখানেই দাঁড়িয়ে যায়। নাহিদের কণ্ঠ হতে ছুটে আসা ডাক হৃদয় ছুঁয়ে দেয়। সাথে মুচকি হেসে এগিয়ে এলো ওখানে। জি, কিছু বলবেন? ভেতরে আসুন।
নুহা জুতা খুলে ঢুকলো। নাহিদের অবস্থা দেখে ভ্রু তুলল কপালে। আপনি ঘরও মোছেন? হ্যাঁ মানে ওই আর কি। নাহিদ লজ্জা পেয়েছে। সেই পুরুষালী কুণ্ঠা দেখে হাসলো নুহা। ছেলেটা একটু বেশি সরল না? পুষ্পিতার চাইতেও অনেক বেশি গাধা। আর এই গাধাটা কিনা ওর ভাগ্যেই জুটবে। ইস! ডাকলেন কেন, বললেন না? নাহিদ মনে করে বলল। ও হ্যাঁ দাঁড়ান। তারপর হাতের ওসব ফেলে এসে আরেকটু কাছে এসে দাঁড়ালো। মুখোমুখি হয়ে বলল, আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনার প্রশ্নের উত্তর দেব আমি, যে কিনা আমার অ্যাসাইনমেন্ট করে দিয়েছে? মজা করছেন না তো? আরে এটা তো বইপত্রের কোনো ব্যাপার নয়, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমি আসলে বুঝতে পারছি না দেখেই আপনাকে বলা। নুহা বুকে হাত গুজল। আচ্ছা বলুন, জেনে থাকলে নিশ্চয়ই বলবো। নাহিদ বলল। হয়েছে কি, বিট্টুর মেয়ে। ও শশব্যস্ত থামিয়ে দেয়। আরে আস্তে আস্তে, এই নাম পুষ্পিতা শুনলে কি হবে ভাবছেন? জিহ্বা কাটলো নাহিদ। সরি। তারপর ফিসফিস করলো। আসলে ওর কথা তো আপনি জানেন, খুব মেজাজে। তো কাল রাতে আমি এটা মিরাজকে বলার পর ও বলল বউ মেজাজ দিয়ে রাখে না, রাখে মেশিন দিয়ে। আপনি কি জানেন ও কেন মেশিনের কথা বোঝালো? নুহা হতভম্ব হতচেতন, ভেবাচেকার তোপে ঠোঁট দুটো ফাঁকা। পরপরই জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো। এই আপনি এসব অশ্লীল কথা বললেন কেন? আপনার এত সাহস হলো কি করে? হ্যাঁ, নাহিদ ভড়কে গেল খুব। অশ্লীলের কি হলো? আমি তো শুধু মেশিনের কথা। নুহা আইডাই করে কথা কেড়ে নেয়। চুপ করুন, আর একটাও কথা নয়। বের হন, এক্ষুনি বের হন এখান থেকে। কিন্তু এটা তো আমার বাসা। উফ, তাই তো। নুহা নিজেই হাঁটা ধরলো, আবার ফিরেছে, গজগজ করলো রাগে। আপনি খুব অসভ্য একটা লোক, আর আমি কিনা আপনাকে সরল ভাবি। ছি, আপনারা সবাই অসভ্য, সবাই। হড়বড় করতে করতে নুহা বেরিয়ে গেল। নাহিদ অবদের মতন চেয়ে রইল সেদিকে। কি এমন বলেছে সে? এত রেগে গেল কেন মেয়েটা? পুষ্পিতাকে হাজার বুঝিয়ে ও ফ্ল্যাটে শিফট করা যাচ্ছে না। এই বোকা মেয়েও আজকে নিজের জেদে অটল। ওই এক কথা তার। তীব্রকে রেখে সে যাবে না মানে যাবেই না। শেষে নুহা হার মানল। তার এত জোরাজুরির কারণও তীব্রই। মানুষটা এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে ওকে একটা বাসা উপহার দিচ্ছে, আর মেয়ে নাকি থাকবেই না সেখানে। না গেলে যে সব আনন্দ মাটি। একটা ফ্ল্যাট পাওয়াতে যে কিছু সীমাবদ্ধ নয়, সেসব এখন কিভাবে বলবে নুহা? উপায় বাতলাতে মেয়েটা আবার তীব্রর কাছে এলো। এই কদিন তাদের মিটিংয়ের সঠিক জায়গা হলো ছাদ। আজকেও সেখানেই দুজনে, কিন্তু কারো মাথায় কিছু আসছে না কিভাবে পুষ্পিতাকে একবারের জন্য হলেও ফ্ল্যাটে নেওয়া যাবে। নুহা জড়বস্তু নেই, ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে, মাঝে মধ্যে নখ কাটছে দাঁত। তীব্র তখন পায়চারি করছে সামনে। একটা সময় থামলো, সে বলল, এক কাজ করো, ওকে গিয়ে বলো আধ ঘন্টার জন্য হলেও ফ্ল্যাটটা দেখে আসতে, আর বলবে আমিও যাব, যদি রাজি হয় এতে। নুহার আইডিয়া পছন্দ হলো। তীব্রর সাথে যাবে শুনলে পুষ্পিতা মহাকাশেও যেতে প্রস্তুত। সানন্দে মাথা নেড়ে চটপট ছুটে গেল সে। বের হলো পুষ্পিতাকে বগল দাবা করে। মেয়েটা সেই তখনও নিস্পৃহ। যেখানে ও থাকবে না সেখানে গিয়ে করবেটা কি? কিন্তু তীব্র যাচ্ছে যখন, তখন আর গাইগুই করলো না। এই বাড়ি থেকে ওই বাড়ির পথ রিকশার ভাড়াও কম। আয়েশা খাতুন আজ বাড়িতে, তবে সাথে গেলেন না তিনি। সত্যি বলতে পুষ্পিতার ফ্ল্যাট জেতা নিয়ে আনন্দ হলেও ওখানে থাকা না থাকা নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। মেয়েটা যেখানে ইচ্ছে থাকলো, তাতে ক্ষতি কি? এখানে থাকাতে তার তো অসুবিধা কিছু হচ্ছে না, বরং নুহার সময় কাটে। এত বড় মেয়েকে একটা শূন্য বাসে একা রাখতে হয় না। গল্প করার জন্য মনের মতো একটা সঙ্গী পেয়েছে সে। আর যদি ওখানে থাকতে চায় তাও থাকুক। মোট কথা পুরো ব্যাপারখানায় তিনি পুষ্পিতার মর্জির উপর ছেড়ে রেখেছেন। 15 মিনিটের মাথায় পুষ্পিতার সে নতুন গন্তব্য এলো, সদরের সবচেয়ে উঁচু ভবন এটা। পুষ্পিতা হাঁ করে ফেললো। এখানকার একটা ফ্ল্যাটও 10 টাকায় জিততেছে ভেবে। ও রিক্সা থেকে নামতে নামতে একবার চারিপাশটা দেখলো, অধৈর্য চিত্তে শুধালো, স্যার। আরে আসবে আসবে, তুই চল। ফ্ল্যাটের ভেতরে ঢুকে পুষ্পিতার ভ্রু কপালে ওঠার জোগাড়। এত সুন্দর খোলামেলা, আলো বাতাসে ভর্তি, কত বড় বড় বারান্দা, মেঝের সাদা টাইলসগুলো হীরের মতন চকচকে। আচ্ছা, মানুষের টাকা পয়সার কি কোনো মায়া নেই? একটা লটারিতে কেউ এমন বাড়ি দেয়? নুহা পুষ্পিতার পেছনে দাঁড়িয়ে। পুষ্পিতার চারিপাশ দেখতে দেখতে আরো ভেতরে ঢুকলো। প্রতিটা ঘরে মানানসই আসবাব পাতানো দেখে অবাক না হয়ে পারল না। বিভ্রান্ত কণ্ঠে বলল, এসব ফার্নিচার কার? নুহার উত্তর তৈরি। কেন তোর? মানে যারা ফ্ল্যাট দিয়েছে তাদের, এগুলো ফ্রি তো। পুষ্পিতার খটকা লাগলো এবার। এমনিতে একটা ফ্ল্যাট, তার উপর আবার আসবাব ফ্রিতে। সন্দিহান চোখ মুখ দেখে অপ্রস্তুত ভাব জোর করে ঠেসে রাখলো নুহা। হেসে বলল,
আরে এত কি ভাবছিস? এখন তো ভিতরটাই দেখলি না। আয় আয়। পুষ্পিতাকে আর একটাও প্রশ্ন করার সুযোগ দিল না। সে টেনে টুনে সাথে নিয়ে চলল। শোবার ঘরে পা রেখে চমকে উঠল পুষ্পিতা। বিছানার পাশের দেয়ালে সালমা রাহাতের সাথে তার নিজের ছবি লাগানো। ওই তো এক পাশে সে, আরেক পাশে ছোট্ট রাহাত। কি সুন্দর মমতায় পাখির মতো দুজনকে আগলে রেখেছে মনি। ফ্রেমে নয়, ছবিটা যেন রং তুলিতে আঁকা। পুষ্পিতা স্তব্ধের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর দৌড় থেকে দৌড়ে এলো কাছে। ছবিটা এত বড়, আধিপত্য পুরো দেয়াল জুড়ে। পাগলের মতো সেই ছবিতে হাত বোলায় পুষ্পিতা। কতদিন পর দেখছে ওদের। সে একবার রাহাতের চোখ নাক ঠোঁট সব ছুঁয়ে ছুঁয়ে দেখে, মনিকে ধরে আরেকবার। আবেগে কোটরে জল ছুটে এলো, কণ্ঠনালীতে উপচে উঠল তুফানের মতো কান্নার স্রোত। দুহাত মেলে দেয়ালের সাথে সাথে মা ভাইয়ের ছবিটাকেও আঁকড়ে ধরলো। সে ডাকলো বোঝা গলায়, মনি, আমার মনি। নুহাও সমান বিস্মিত। তীব্র বলেছিল পুষ্পিতার জন্য সারপ্রাইজ রেখেছে, কিন্তু সেটা যে এদের ছবি দিয়ে ও জানতোই না। এজন্যই সেদিন পুষ্পিতার কোনো ফ্যামিলি ফটো আছে কি না জিজ্ঞাসা করেছিল, কিন্তু ওর কাছে তো ছিল না। তাহলে কোথায় পেলেন উনি? নুহা অত দূর আর ভাবে না। এইটুকুতেই তীব্রর প্রতি সম্মান আর শ্রদ্ধায় শতবার লুটোপুটি খেলো। এমন চমৎকার সারপ্রাইজ হয়তো গোটা পৃথিবীতে হয় না। এখানে ধর্মকে টানার কোনো দরকার নেই। ছবির কথাগুলো গল্পের প্রয়োজনেই দেওয়া। যারা হালাল হারাম বিবেচনের গল্প পড়েন তাদের রোমান্টিক স্কিপ করাইছেও। পুষ্পিতার কাছে তো রাহাত আর মনি ওর পরিবার, ওর পৃথিবী। কিন্তু মেয়েটার মনের খবর তীব্র ভাইয়া কিভাবে বুঝলেন? তার ধ্যান ছুটল পুষ্পিতার কান্নায়। কতগুলো মাস পর একটু দেখছে সবাইকে, হোক ছবিতে, তাও ছুতে পারছে তো। হঠাৎ কি ভেবে সচকিত হলো মেয়েটা। কান্না ভুলে ত্রস্ত ফিরল পিছনে। প্রশ্ন ছুড়ল ভেজা স্বরে, এসব কি করেছে? পুষ্পিতার সিক্ত পল্লবের চুয়ে পড়া জল মোমের মতো লালচে মুখে মায়ের পাহাড় এড়িয়ে নুহা মিথ্যে বলতে পারল না। স্বীকার করলো এক কথায়, তোর তীব্র স্যার। হতবিহবল পুষ্পিতাকে কোনো কথা বলার সময় দিল না প্রকৃতি। খোলা দৌড় দিয়ে তখনই ভেতরে ঢুকলো তীব্র। মশমশে জুতোর শব্দে ওরা দুজনেই চাইলো এদিকে। তীব্র হাসলো একটু, কিন্তু সেই হাসি পুষ্পিতা দেখেনি, খেয়ালও করেনি। মানুষটার শুভ্র সাদা মুখখানা তার বুকের ঝড় বাড়িয়ে দিয়েছে আজ। যে ঝড়ে উল্টে পাল্টে গেল ভালো মন্দ, বাজ বিচার, ঠিক ভুল, সবকিছুকে শিখেই তুলে হাওয়ার বেগে ছুটে এলো পুষ্পিতা। তীব্রকে পাথর করতে থমকে রাখতে হামলে পড়ল তার চওড়া বুকের মধ্যে। বাইরে তখন রঙিন আকাশের ঝলকানি। প্রকৃতির সবুজ গাছগুলো নীরব হয়ে দাঁড়িয়ে। উদাস আকাশে গাংচিল ছাড়া আর কিচ্ছুটি নেই। শুধু সতেজ পাতার ছায় ডালে বসে বসে ঘুঘু ডাকছে কখনো। আচ্ছা, ওরাও কি টের পেল পৃথিবীর বুকে কোনো এক মানুষের স্তম্ভিতের রেশ? কারো উষ্ণতায় মোড়ানো শ্বাস প্রশ্বাস যে বক্ষ পিঞ্জরে আটকে গেছে, বুঝে নিল তা? কে জানে। এই প্রশ্নের উত্তর যেমন নেই তেমন নেই তীব্রর অনুভূতির ব্যাখ্যাও। সে শুধু বুঝতে পারছে মাথার তালু হতে পায়ের তালা অবধি অবশ। বলিষ্ঠ দেহে এক ফোঁটা নড়ার শক্তি নেই। বক্ষপটে হামলে পড়া এক রূপসীর ক্ষুদ্র তুলনায় শরীরটাও আজ যেন 1000 টন ভারী। যেই ভারী বলবান দেহের পুরুষ অবধি কেঁপে উঠল, নৈসর্গে ঠিকরে পড়া বজ্রের ন্যায়। তীব্র শুকনো কাঠের মতো গলাটাকে ছোট্ট একটু ঢোকে ভিজিয়ে খুব আস্তে করে ডাকলো, ভিতু মেয়ে। পুষ্পিতার কানে সেই ডাক পৌঁছায়, কিন্তু কাঁদতে ব্যস্ত মেয়েটা মাথা তুলল না, বরং শখের পুরুষের বুকের কাছটা ভেজাতে বহাল তার চোখ। তীব্রর পিঠ গলে হাত দুটো ছুটে গিয়ে সাদা শার্ট শক্ত করে খামচে ধরেছে। অদূরে দাঁড়ানো নুহা নিজেও এতক্ষণ স্তব্ধ হয়েছিল। তারপর মিটিমিটি হেসে অন্যদিকে সরে গেল সে। নিভৃতের এই সময়টা লিখে দিল কেবল ওদের দুজনার নামে, কিন্তু তীব্রর বুকের ঘূর্ণিঝড় সেসব উপভোগ করতে পারছে না। বরং কোনো এক কারণে তার দেহ নিথরের মতো লাগছে। শ্বেতরঙা মুখখানা ভ্রমের কবলে অনেক বেশি পাংশু। ও নিজে থেকে আস্তে করে পুষ্পিতার হাত দুটো ছাড়িয়ে দিল। উন্মাদের মতো হৃদয় খাবলে নেয়া তরুণীর ভেজা টইটুম্বর চোখে চোখ অবধি রাখল না। যেমন হাওয়ার বেগে এসেছিল তেমন করেই বেরিয়ে গেল। আবার প্রকোপে কাঠের দৌড় বাড়ি খায় এপাশে। অমনি হুঁশ ফিরল পুষ্পিতার। ঘোর ভাঙতেই বোধে এলো আবেগের বশে ও কি করে ফেলেছে। লজ্জায় মেয়েটার মাথায় আকাশ ভাঙার দশা হলো তখন। গায়ের সাথে পায়ের জমিন অবধি সেই কুণ্ঠার তল পেল হয়তো। জিভ কেটে চোখ খিচে নিল পুষ্পিতা। এভাবে স্যারকে জড়িয়ে ধরল। স্যারকে কিছু মনে করলেন, খারাপ ভাবলেন ওকে? ইস, কি বেহায় পনাটাই না করে বসলি পুষ্পিতা। একের পর এক ধাক্কায় শরীরীভাবে যতটা ক্লান্ত মিথিলা, মানসিকভাবে ততোধিক বিধ্বস্ত। যেন কিছুদিন ধরে নাহিদকে সে হন্যে হয়ে খুঁজছে বিট্টু মাস্তানের পুরো দলবলকেও, যারা করিমের টং দোকানের আড্ডায় মেলা বসাতো কিন্তু পায়নি। করিম জানিয়েছেন ওরা এখানে অনেকদিন আসে না। নাহিদের কথা জিজ্ঞাসা করতেই বললেন এই নামে তিনি কাউকে চেনেন না। মিথিলার মাথা জট পাকিয়ে যাচ্ছে।
ও তো শুনেছিল বিট্টু মাস্তান তার জিপ নিয়ে এখানেই বসতো। হ্যাঁ, নাহিদের আনাগোনা হয়তো কম ছিল, সেজন্য দোকানদার চেনেন না, কিন্তু হুট করে এতগুলো লোক উবে গেল কোথায়? সবার কথা বাদ, গোল্লায় যাক দুনিয়া। শুধু নাহিদকে যে মিথিলার খুব প্রয়োজন, তাকে না পেলে তো বিবেকের এই দংশন কিছুতেই থামবে না, আর না পাওয়া হবে সব প্রশ্নের উত্তর। মিথিলা যে 2 বছর বড্ড কাছ থেকে দেখেছে মানুষটাকে, সে জানে। আর যাই হোক না কেন, পৃথিবী উল্টে পাল্টে গেলেও অমন অসভ্যের মতো মেসেজগুলো নাহিদের লেখা নয়। এ নির্ঘাত অন্য কারো কাজ। কি ভেবেছিল পলাশ ওকে ছেড়ে দিলেই ও পানিতে ভেসে যাবে? তার জন্য এখনো নাহিদের মতন মানুষ আছে। মিথিলার বিশ্বাস, একবার হাত দুটো ধরে ক্ষমা চাইলে সব ভুলে যাবে নাহিদ। মন থেকে খুব নরম গোছের মানুষ তো, কিন্তু কোথায় পাবে ওকে? নাহিদের বাড়িটাও চেনে না, সিম থেকে ব্লকড করে রাখা। মিথিলা মন খারাপ করে বাড়ি ফিরল। দরজা খুলতে সালমা শুধালেন, কোথায় গেছিলি? ও ঠোঁট ডোবালো জিভে। একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, বাসায় ভালো লাগছিল না। সালমার বুকখানা হু করে উঠে, মেয়েটা কদিনে কেমন শুকিয়ে গেছে। রাতে তো ঠিকঠাক ঘুমোই না, অবশ্য সংসার ভাঙলে কার চোখেই বা ঘুম আসে। বললেন নরম সুরে, এই রোদের মধ্যে কেউ হাঁটতে যায়? বস, পানি দেই। সিঁড়ি ভেঙে ওঠায় মিথিলা হাঁপাচ্ছিল একটু। সোফায় বসলো ক্লান্তি নিয়ে। সালমা ফ্রিজ থেকে পানি আনতে গেলেন। এর মাঝেই ঘরের ভেতর হতে ছুটে এলো রাহাত। গ্রীষ্মের তাবদাহে তার স্কুল বন্ধ এখন। বোনের হাত ধরে বলল, আমার গাড়ির রিমোটটা কি যেন হয়েছে, একটু ঠিক করে দাও না। মিথিলার কণ্ঠে শ্রান্তি। বাবার কাছে নিয়ে যা। বাবা ঘুমোচ্ছে, আম্মু বারণ করলো তুলতে। রাহাত বায়না করলো, তুমি দাও না। আমার এখন ভালো লাগছে না। প্লিজ দাও না। হাঁটু ধরে ঝাঁকাতেই চোখ রাঙালো মিথিলা। ধমকে বলল, বললাম না ভালো লাগছে না, সবসময় তো জেদ কেন তোর? রাহাতের মুখটা ছোট হয়ে গেল। যখনই কিছু বলে ভালো লাগছে না, একটা রিমোট দেখে দিতে আর কতক্ষণ লাগতো? ছোট আপু হলে কত ভালো হতো এখন। রাহাত কালো মুখে ফিরতে নেয়। অমনি হাতটা টেনে ধরলো মিথিলা। ঠোঁটে হাসি এনে বলল, রাগ করিস না, নিয়ে আয়, ঠিক করে দেই। ভালো লাগছে না বললে তো। এই ভালো বোধহয় কোনোদিনও লাগবে না, বাদ দে, নিয়ে আয় যা। রাহাতের চেহারায় আলো জ্বলে উঠে তুরন্ত ছুটে যায় ঘরে। মিথিলা রিমোটের ব্যাটারি উল্টে পাল্টে দিচ্ছে, কিন্তু মাথার মধ্যে তার তখনও নাহিদ। 2 বছরের প্রেমে ছেলেটার যা সে কোনোদিনও ফিরেও দেখেনি, আজকে সেই হাসি মনে করে মন পুড়ে যায়। নাহিদের শেষ কথা তুমি আমাকে ছেড়ে বিয়ে করে ফেলবে মিথিলা? ভেবেই মেয়েটার বুক ঠেসে কান্না উঠতে এলো। অন্য মনস্ক চিত্তে কোনো কাজই ঠিকঠাক হচ্ছিল না। রাহাত কিছুক্ষণ খেয়াল করলো তাকে। বোনের শ্যামলা মুখখানা দেখলো নিবেশন দিয়ে। আপুর মনে হয় মন খারাপ না? ও এখন জোর না করলেই ভালো হতো। কিছু বলার আগেই মিথিলা জিজ্ঞাসা করলো, পুষ্পিতাকে খুব মনে পড়ে তোর, তাই না রে? নিষ্পাপ ভঙ্গিতে ঘাড় নাড়ল রাহাত। আম্মু কেন খোঁজেনি বলতো? একটু থানায় টানায় ডায়েরি করলেই তো পাওয়া যেত। আম্মু খুঁজতে চাইতো, কিন্তু এ বাড়িতে আসুক তা চায় না। এলেই যদি তোমরা আবার আপুর সাথে খারাপ ব্যবহার করো, তাই। মিথিলার মুখ বিবরে আধার ঘনিয়ে আসে। দীর্ঘশ্বাস ফেলে ডাকলো, সেই মেয়েটার সাথে তো কম অন্যায় করিনি। মুখে বলল, তুই ওকে খুব ভালোবাসিস, তাই না? রাহাত সব দাঁত বের করে হাসলো। এবার মাথা ঝাঁকালো সানন্দে। মিথিলার বুক মোচড় দেয়। যেভাবে পুষ্পিতাকে ভালোবাসার প্রসঙ্গে রাহাত স্বতঃস্ফূর্ত জবাব দিল, তেমনটা কি ওর ব্যাপারেও জিজ্ঞাসা করলে হবে? হবে না। ও আর পুষ্পিতা কি এক নাকি? পুষ্পিতা রাহাতকে পারলে মাথায় করে রাখতো, সেখানে ও। তার মলিন মুখ দেখে রাহাতের মায়া হয় ভীষণ। ভাবলো পুষ্পিতার জন্য হয়তো ওর মতো আপুর কষ্ট হচ্ছে। বলল আগ বাড়িয়ে, তুমি কষ্ট পেও না, ছোট আপু ঠিক চলে আসবে। মিথিলা মৃদু হাসলো। পুষ্পিতার ফিরবে না সে তো জানা কথা, ফিরলে কি এতদিন সময় নিত? রাহাতটা ওকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছে। বলল এমনি এমনি, পুষ্পিতা তোকে বলে গেছে? অন্য একজন বলেছে। কে বলেছে? সহসা সচেতন ভঙ্গিতে চুপ করে গেল রাহাত। এই রে তীব্রতাকে বারণ করেছিল এসব কাউকে না বলতে, আর একটু হইলেই তো বলে দিচ্ছিল। তার চেহারার চোরচোর ভাবটা দেখে মিথিলা সজাগ চোখে যায়। কে বলেছে বল? বলবো না। তাহলে কিন্তু রিমোট ঠিক করে দেব না। রাহাত বলল, লাগবে না, আমি পড়তে বসে যাই। তারপর দৌড়ে ঘরে চলে গেল। মিথিলা আশ্চর্য হলো খুব। এক্ষুনি এত বায়না করছিল জানিয়ে সেটা ফেলেই চলে গেছে। রাহাতের হাবভাব তো ঠিক লাগছে না। পুচকিটা পুষ্পিতার ব্যাপারে নির্ঘাত কিছু জানে। আগুন ঝরা রোদ, মাটি, নদী, ফসলের গায়ে একরকম খাকা শূন্যতা। প্রখর উষ্ণতায় মাথার তালু অবধি টকবক করতে চাইছে। নিবিড় নিস্তব্ধ ও কোলাহলহীন দুপুর।
অথচ ওই তুখোর রোদ্দুর গায়ে মেখে খোলা পার্কের বেঞ্চে থম মেরে বসে আছে তীব্র। উত্তাল সুনামি বুকের ভেতর, সমস্ত শরীর চুপচুপ করছে ঘামে। ফর্সা মুখখানা তপ্ততায় রক্তিম, কিন্তু তীব্রর এসবে কিচ্ছু যায় এলো না। কুয়োর মতো শান্ত নিষ্প্রাণ দুটো চোখ তার একভাবে মাটির উপর লেগে মানুষপটে ভাসছে। পুষ্পিতার ছুটে এসে বুকে আছড়ে পড়ার দৃশ্য, আর ততবার ভেতরটা সহ দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এই এক জড়িয়ে ধরায় মেয়েটার এই একটু ছোঁয়ায় তীব্র চোখের সামনে যে গোটা দুনিয়ায় বদলে গেছে আজ। আচমকা ভিন্ন এক সত্তা জেগে উঠেছে আত্মায়। অনুশোচনা আর পরিতাপে চৌচির মাথায় নিরন্তর কেবল একটা কথাই বাজছে। এতগুলো মাস নিজের পরিচয় লুকিয়ে একের পর এক নাটক করে সে যে পুষ্পিতাকে নিজের প্রেমে ফেললো, সেসব কি ওকে ঠকানো হলো না? সেদিন তো নুহাও এই একই কথা বলেছিল, তীব্র তাকে ঠকাচ্ছে। হ্যাঁ, তাই তো, ঠকাচ্ছেই তো। ভালোবাসায় যে কোনো মিথ্যে থাকতে নেই। ভালোবাসা আয়নার মতো সুন্দর আর স্বচ্ছ হতে হয়। যেভাবে পুষ্পিতা তাকে অবলম্বন ভেবে আঁকড়ে ধরলো আজকে, সেই সুন্দর আর স্বচ্ছ হতে হয়। যেভাবে পুষ্পিতা তাকে অবলম্বন ভেবে আঁকড়ে ধরলো আজকে, সেই তাপে ঝলসে যাচ্ছে তীব্র সমস্ত মিথ্যেরা। টোকা পড়েছে বিবেকের দোরে। ওরা বোঝালো, বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।